জীবনটা ভাই রেলের গাড়ি, জীবনটা ভাই রেলের গাড়ি, আমরা সবাই যাত্রী যে, কে জানে চলেছি কোন ঠিকানায়। কোথা থেকে যাত্রা শুরু হয়েছে ভাই কে জানে, জানি না এ চলার শেষ যে কোথায়। জীবনটা ভাই রেলের গাড়ি, আমরা সবাই যাত্রী যে, কে জানে চলেছি কোন ঠিকানায়। কোথা থেকে যাত্রা শুরু হয়েছে ভাই কে জানে, জানি না এ চলার শেষ যে কোথায়। জীবনটা ভাই রেলের গাড়ি। ঝিকঝিক ঝিকঝিক গাড়ি চলে বাঁধা লাইনে, ঝিকঝিক ঝিকঝিক গাড়ি চলে বাঁধা লাইনে, জানি না তো কার হুকুমে কোন আইনে। তারে দেখিনি কভু মন চেনে যে তবু, তারে দেখিনি কভু মন চেনে যে তবু। এই জীবনের আজব গাড়ি কে যে চালায়, এই জীবনের আজব গাড়ি কে যে চালায়। কোথা থেকে যাত্রা শুরু হয়েছে ভাই কে জানে, জানি না এ চলার শেষ যে কোথায়। জীবনটা ভাই রেলের গাড়ি, আমরা সবাই যাত্রী যে, জীবনটা ভাই রেলের গাড়ি। মাঝে মাঝে স্টেশনে থামে যে গাড়ি, মাঝে মাঝে স্টেশনে থামে যে গাড়ি। ঘন্টা বাজে বাঁশি বাজে, ঘন্টা বাজে বাঁশি বাজে দেয় সে পাড়ি। কেউ চলে এগিয়ে কেউ রয় পিছিয়ে, কেউ চলে এগিয়ে কেউ রয় পিছিয়ে। গাড়ি চলে দুঃখ সুখের চাকায় চাকায়, গাড়ি চলে দুঃখ সুখের চাকায় চাকায়। কোথা থেকে যাত্রা শুরু হয়েছে ভাই কে জানে, জানি না এ চলার শেষ যে কোথায়। জীবনটা ভাই রেলের গাড়ি, আমরা সবাই যাত্রী যে, কে জানে চলেছি কোন ঠিকানায়। জীবনটা ভাই রেলের গাড়ি। শুভ সন্ধ্যা বন্ধুরা, শুনছেন রেডিও জংশন নিবেদিত লাইভ পথটালি অনুষ্ঠান। আজকের বিষয় রেলগাড়ি। আমরা 261তম পর্বে দাঁড়িয়ে আছি। প্রিয় বন্ধুরা, আপনাদের এই জনপ্রিয় অনুষ্ঠানটি আপনারা নিজ নিজ ফেসবুক থেকে শেয়ার করুন, লাইক করুন এবং কমেন্ট করে জানান অনুষ্ঠান কেমন লাগছে। বুঝতেই পারছেন গলার অবস্থা খুব খারাপ, সপ্তাহভর জ্বর এ ভোগার পর গলার এই পরিস্থিতি। যাই হোক, আপনারা মার্জনা করবেন ভাঙা গলায় চিঠি পড়ার জন্য। চিঠিপত্র সম্পাদনা করেছেন সৌমেন্দ্রনাথ জানা। আর চিঠি পড়ব আমি চঞ্চল, আমার সাথে সোমা আর রত্না। আরও একবার বলছি বন্ধুরা, নিজ নিজ ফেসবুক অ্যাকাউন্ট থেকে অনুষ্ঠানটি শেয়ার করুন। আপনাদের লেখা, আপনাদের কথা ছড়িয়ে দিন আপনাদের আপনজনেদের মধ্যে। চলুন চোখ রাখি আপনাদের পাঠানো চিঠির পাতায়। রেলগাড়ি বিষয়ে আজকের প্রথম চিঠিটি পাঠিয়েছেন অনিতা বসু, শিমুলিয়া, উত্তর 24 পরগনা থেকে। বন্ধু পত্রালি, তুমি জানো তো আমি এক গাঁয়ের বধূ। দূর পাল্লার গাড়িতে চড়ার সৌভাগ্য বিয়ের আগে কখনো হয়নি। প্রতিদিন ভোরবেলা ঘুম ভাঙত
রানাঘাট বনগাঁ লোকালের ভোঁ শুনে মনে মনে অপু আর দুর্গার সাথে আমিও রেলগাড়ি দেখতে অবিরত ছুটতাম। সৌভাগ্যক্রমে বিয়ে হলো রেল কর্মচারীর সাথে। মনের মাঝে তখন দিবানিশি কু ঝিকঝিক, আকাশ কুসুম কল্পনা। রেলগাড়ি চড়ে ঘুরে বেড়াবো ভারতের পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ। সময়টা 2013। শিয়ালদহ থেকে আজমির স্পেশাল ট্রেনে আমাদের গন্তব্য দিল্লি হয়ে রাজস্থান। সেই প্রথম আমার দূরপাল্লার রেলগাড়ি ভ্রমণ। রাতের রেলগাড়ি, চলমান পথ আর গভীর রাতের প্রকৃতি আমাকে আকুলভাবে আচ্ছন্ন করে। বিশ্বাস করো বন্ধু, আবেগে উত্তেজনায় আমি ছোট্ট দুর্গার মতোই টকবক করে পড়তে থাকি। চোখের ঘুম উধাও হয়ে যায়। কত নদী, কত পাহাড়, কত কত মানুষের মুখ আমার চোখে ধরা পড়ে। রেলগাড়ির দুলুনি আর রোমাঞ্চ মাখা কু ঝিকঝিক শব্দটা বুকের খাঁচায় জল তরঙ্গের শব্দ তোলে। রেলের কামরার কেবিনে শুয়ে নিজেকে কেমন রাজনন্দিনীর মতন মনে হয়। ভারতীয় রেল পরিবারের সদস্য হয়ে আমি গর্বিত। লিখছেন অনিতা বসু, শিমুলিয়া, উত্তর 24 পরগনা থেকে। বিশ্বনাথ বন্ধু, গ্রাম ও ডাকঘর কৈচর, জেলা পূর্ব বর্ধমান, সূচক 713143 থেকে। সুজন সাথী পত্রালি। রেলগাড়িতে চড়া এক ভয়ঙ্কর সংকট। ছেলেবেলার রেল ভ্রমণের এমনই অভিজ্ঞতা কবিগুরুর। আমি যখন বছর 6 বয়সে বাবার সঙ্গে প্রথম রেল ভ্রমণে কলকাতা গেছি, সংশয় আর আনন্দ দুটোই ছিল। জানলার ধারে বসে সবই ছুটছে দেখে বাবাকে প্রশ্নবাণে জর্জরিত করেছি। বাইরে হাত বাড়িয়ে লোকজনকে টাটা করছি দেখে বিপদের আশঙ্কায় জানলার ধারে বসতে দিলেন না বাবা। তখন ছোট লাইন ট্রেনে মায়ের সঙ্গে মামার বাড়ি গিয়ে ফেরার সময় বর্ধমানের ট্রেনে না উঠে আমাকে আর দিদিকে নিয়ে মা আমোদপুর ট্রেনে উঠে পড়েছিলেন। এক ভদ্রলোকের সহযোগিতায় মাঝপথে ট্রেন থামিয়ে হেঁটে কাটোয়ায় ফিরে আবার মামার বাড়িতে পৌঁছেছি। কয়লার গুঁড়ো ওড়ানো ঝিকঝিক রেলগাড়িতে চড়ে কাটোয়ায় গঙ্গা নামার পর চপ ঘুগনি দানাদার মুড়ি খেয়ে আবার ট্রেন ধরার জন্য প্ল্যাটফর্মে বসে থাকতাম। কলেজ জীবনে বন্ধুরা মিলে 15 পয়সা বাস ভাড়া বাঁচাতে ট্রেনে যাওয়া আসা করতাম। গল্পে আনন্দে যেমন সময় কাটতো, তেমনি মর্মান্তিক ঘটনারও প্রত্যক্ষদর্শী। ট্রেনে তার বাবার হারমোনিয়ামের সুরে গান গেয়ে ভিক্ষা করত নেতাই। সেদিন খাঁচার ভিতর অচিন পাখি গানটি গেয়ে কাটোয়া স্টেশনে ঢোকার মুখে পাদানি দিয়ে অন্য কামরায় যাওয়ার সময় পা পিছলে দুটি কামরার মাঝে পড়ে দেহটা ছিন্ন ভিন্ন হয়ে গেল নিতাইয়ের। চাপ চাপ সে রক্ত আর তার বাবার বুক ফাটা কান্না মনকে পীড়া দেয় আজও। বন্ধু, আজ সে ছোট লাইন গর্বের বড় লাইন। আরামদায়ক রেল ভ্রমণে এখন কলকাতা আসানসোল নিত্যযাত্রীর সংখ্যা অনেক। খাওয়া দাওয়ায় গাল গল্পে তাস পিটিয়ে সময় কাটানো রেলগাড়ি ছাড়া অসম্ভব। এখন ট্রেন বাড়ছে দুর্ঘটনাও। সকলের রেলগাড়ি ভ্রমণ নিরাপদ হোক। রেডিও জংশনে রেলগাড়ির ভিড় বাড়ুক। জীবনের অন্তিম স্টেশনে না পৌঁছানো পর্যন্ত আমরা বিচিত্র অভিজ্ঞতার ঝুলি নিয়ে রেডিও জংশনের শক্তি বৃদ্ধি করব। নমস্কারান্তে চিঠিটি পাঠিয়েছেন বিশ্বনাথ বন্ধু, গ্রাম ও ডাকঘর কৈচর, জেলা পূর্ব বর্ধমান, সূচক 713143 থেকে। পরের চিঠি পাঠিয়েছেন বাসুদেব মণ্ডল, লাইব্রেরি বাড়ি, সুরেশনগর, ডাক তারাপুর, জেলা নদিয়া, সূচক 741402 থেকে। প্রিয় পত্রালী, তোমার গুণের তুলনা নেই। খুঁজে খুঁজে এমন বিষয় উপস্থাপন করেছ, 60 বছর পেছনে ফিরতে হচ্ছে। সঙ্গে আনন্দ কম পাচ্ছি না। ইংরেজের হাত ভারতে প্রবেশ, কয়লা চালিত ন্যারোগেজ লোকোমোটিভ রেল ইঞ্জিনের পথ চলা, যাহা তৈরি করেন বিজ্ঞানী জেমস ওয়াট 1936 সালে। বর্তমানে চিত্তরঞ্জন ও বারাণসীতেও ইলেকট্রিক ও ডিজেল ইঞ্জিন তৈরি হচ্ছে। বন্দে ভারত, রাজধানী, দুন এক্সপ্রেস ইত্যাদি রেলগাড়ি চলছে।
10-12 বছর বয়সে ঠাকুমার সঙ্গে বলাগড় থেকে হাওড়া কাটোয়া রেলগাড়ি চড়ে নবদ্বীপ ধাম বেড়াতে গিয়েছিলাম। জানলার ধারে ঠাকুমার পাশে বসেছিলাম। সিগনালে পাখা পড়ার পর কু কু হুইসেল বাজিয়ে গাড়ি চলতে শুরু করলো। জীবনে প্রথম রেলগাড়ি চড়ার উত্তেজনা কথায় প্রকাশ করতে পারবো না। দুলে দুলে খুব ছুটছে কালো ধোঁয়া ছেড়ে, আর দুপাশের বাড়ি ঘর, গাছপালা, খাল বিল ছুটে চলেছে সাঁই সাঁই করে। দূরে তালগাছ, সবজি ক্ষেত কেমন ঘুরপাক খাচ্ছে। আমরাও রেলে গরম ডালপুরি, সোমরার রসগোল্লা, মোহনভোগ খেয়েছিলাম। ঠাকুমা, ইঞ্জিন কি বলছে? বললেন, যত খুশি তত খাও, কাঁচা তেঁতুল, পাকা তেঁতুল, যেথা খুশি সেথা যাও। আমিও গাড়ি চলার সাথে বলতে শুরু করলাম। কত স্টেশন, সোমরা বাজার, বেহুলা, গুপ্তিপাড়া, কালনা, বাগনাপাড়া, সমুদ্রগড়, কালীনগর থামে, আর কত লোকজন ওঠানামা করে। 1 ঘন্টার মধ্যে নবদ্বীপ ধাম স্টেশনে নামলাম। ঠাকুমা বললেন, সাবধানে নাম, নইলে রেলগাড়ি ঝমাঝম, পা পিছলে আলুর দম। সারাদিন ধরে নবদ্বীপ ধামে ঘুরে ঘুরে কত ঠাকুর দর্শন করলাম। সোনার গৌরাঙ্গ দেখে প্রসাদ খেয়ে বিকাল 4টে ফিরতি গাড়িতে বাড়ি ফিরলাম। বলাগড় নেমে 7-8 কিলোমিটার পথ পায়ে হেঁটে। সেই গল্প বন্ধুদের অনেকবার শোনাতে হয়েছে। প্রথম রেলগাড়ি চড়ার উত্তেজনাপূর্ণ আনন্দ কোনো দিনও ভুলব না। চিঠিটি পাঠিয়েছিলেন বাসুদেব মণ্ডল, লাইব্রেরি বাড়ি, সুরেশনগর, ডাক তারাপুর, জেলা নদিয়া, সূচক 741402 থেকে। এবারে চিঠি পাঠিয়েছেন মিতা চৌধুরী, তালবাগিচা, খড়গপুর 6, পশ্চিম মেদিনীপুর থেকে। প্রিয় বন্ধু পত্রালী, ছোটবেলায় মা বাবার সাথে রেলগাড়ি চড়ে মামার বাড়ি শিলিগুড়িতে গিয়েছি বহুবার। শিলিগুড়ির মিশন পাড়ায় ছিল মামার বাড়ি। কি যে আনন্দ হতো সে সময়। রেলগাড়ির জানালার ধারে বসা নিয়ে আমরা 2 বোনের খুনসুটি আজও মনে পড়ে। পুজোর ছুটিতে চলেছি মামার বাড়ি শিলিগুড়িতে। রেলগাড়ির জানালার ধারে বসে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে শরতের নীল আকাশে শ্বেত শুভ্র পুঞ্জ মেঘের ভেলা, পুকুর, নদী, ঘাটে কাশ ফুলেরা মাথা দোলায় মৃদুমন্দ বাতাসে। বহু দূরে হিমালয়ের চূড়া বরফের চাদরে ঢাকা। সকালের ঝলমলে সোনা রোদ গায়ে মেখে পাখ পাখালি উড়ান ধরে দিগন্তে খাদ্যের সন্ধানে। কি অপরূপ সৌন্দর্য প্রকৃতি মায়ের। এখনো রেলগাড়ি চড়ে মামার বাড়ি যাওয়ার সময় মুগ্ধতায় ভরে নিই প্রকৃতি মায়ের অপরূপ সৌন্দর্য। গত বছর রেলগাড়িতে চড়েছি আসাম পিসির বাড়ি। বছর 8-এর 2 শিশু অনর্গল বলে চলেছে দুলে দুলে নীরেন্দ্রনাথ চক্রবর্তীর ছুটির ছড়া। শিলিগুড়ি থেকে ভাই টয় ট্রেনে চড়া চাই, ট্রেন যেন টিকটিকি টিকটিকি টিকটিকি। আমি ওদের সাথে সাথ দিয়ে বলে উঠলাম, যে যাই বলুক রেলগাড়িতেই জানি সবচেয়ে সুখ। ওরা দুজনে আনন্দে হাততালি দিল। পদাতিক এক্সপ্রেসে সারাদিন জার্নিতে অনেক অজানা অচেনা মানুষের সাথে আলাপ পরিচয়ের পরেই জমাটি আড্ডা দেওয়ার হিড়িক। সাথে থাকতো প্রাণ খোলা হাসি, ফোন নম্বর আদান প্রদান নামার আগে। রেলগাড়ি সফরের সেই আনন্দময় স্মৃতি আজও মনের আঙিনায় স্মৃতি হয়ে আছে। ট্রেন থেকে নেমে কত শত মানুষের ঢল প্ল্যাটফর্মে। আবাল বৃদ্ধ বনিতার ঘরে ফেরার ব্যস্ততা। কুলিতের লক্ষ্য কোনো যাত্রীর সুটকেস পাওয়ার সম্মতি পাবে, 2 পয়সা রোজগার হবে। রেলগাড়ি সফরের চাক্ষুষ অভিজ্ঞতা আজও স্মৃতির ভাণ্ডারে উজ্জ্বল হয়ে আছে। সকলের রেলগাড়ি সফর শুভ হোক এই কামনায় চিঠি পাঠিয়েছেন মিতা চৌধুরী, তালবাগান, খড়গপুর 6, পশ্চিম মেদিনীপুর, সূচক 721306 থেকে। শ্রী
শ্রীমতী পার্বতী মিত্র, 48 নম্বর গোলাহাট রোড, শ্রীপল্লী, পূর্ব বর্ধমান, সূচক 713103 থেকে। সুপ্রিয় পত্রালী, এবারের বিষয় নিয়ে রেলগাড়ির মতো ভারী ভারী কথা বলতে ইচ্ছে করছে না, বরং শৈশবে ফিরে যেতেই মন চাইছে। ঘুমিয়ে পড়া স্নায়ুতন্ত্রের বিষয় আবার তুললে ঝংকার, টুংটাং বেজে ওঠে স্মৃতি মেদুর শৈশবের আঙিনায়। সেই ঝিকঝিক রেলগাড়ি, ঝমাঝম, পা পিছলে আলুর দম। জানো বন্ধু, আমরা শৈশবে দেশলাই বাক্স নিয়ে একটা রেলগাড়ি বানাতাম। দেশলাই বাক্সের পিছনে আর একটা দেশলাই বাক্স জুড়ে জুড়ে রেলগাড়ি বানানো। তার যে কোনো একটা কামরায় বানানো 5টা মসুর ডাল প্যাসেঞ্জার। অন্য পক্ষকে বলতে হবে কোন কামরায় প্যাসেঞ্জার আছে, না পারলে হার স্বীকার। হা হা হা, কি মজার ছিল সেই সব সুন্দর বিনোদন। বড় হওয়ার সাথে সাথে শিখতে হলো কে কবে প্রথম রেলগাড়ি আবিষ্কার করে, প্রথমে কোথা থেকে কোথা পর্যন্ত চালু হয় ট্রেন আর রেলের পার্থক্য কি, কিভাবে পাতা হয় ফিস প্লেট, গ্রানাইট পাথরের প্রয়োজনীয়তা, ইত্যাদি ইত্যাদি। বাষ্প থেকে ডিজেল, ডিজেল থেকে ইলেকট্রিক, উত্তরণ ঘটেই চলেছে। মানুষের চাহিদা সীমাহীন, টিকিটেও চলছে নব নব উদ্ভাবন। বাতানুকূল ক্যান্টিন, ওয়াশরুম, সব রকম সুযোগ সুবিধা। দ্রুত গতিতে ঘুমোতে ঘুমোতে গন্তব্যে পৌঁছানোর সত্যিই চমৎকার এক সৃষ্টি। এরপরও আছে চক্র রেল, পাতাল রেল, গঙ্গার নিচে রেল, টয় ট্রেন। প্রথম দিকে সাধারণ মানুষ এই যন্ত্র দানব দেখে ভয়ই পেত। স্বাধীনতার 75 বছর উপলক্ষে বিশেষ উদ্যোগ 75 স্টেশন এবং 27টি ট্রেন নিয়ে স্বাধীনতার রেলগাড়ি এবং স্টেশন কর্মসূচি ভারতীয় রেল বোর্ডের এক ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ভূমিকা। পত্রালীর সাথে জড়িত সকলকে আমার প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে ইতি টানলাম। চিঠিটি পাঠিয়েছেন শ্রীমতী পার্বতী মিত্র, 48 নম্বর গোলাহাট রোড, শ্রীপল্লী, পূর্ব বর্ধমান, সূচক 713103 থেকে। এবারের চিঠি পাঠিয়েছেন মঞ্জুলি দাস, বাড়ি বনমল্লিকা, গ্রাম গজঘণ্টা, ডাক মগরা, জেলা হুগলি, সূচক 712148 থেকে। প্রিয়ংবদ পত্রালী, আইকম বাইকম তাড়াতাড়ি, ঝিকঝিক রেলের গাড়ি, গাড়ি চলে ঝমাঝম, পা পিছলে আলুর দম। এই ছড়া কাটতে কাটতে রেলগাড়ি খেলা যে কত খেলেছি ছোটবেলায়। আবার জয় জয়ন্তী সিনেমাতে এরকম একটা দৃশ্য নিয়ে যায় আমাদের সেই ছোটবেলাতেই। ছোট থেকেই মামার বাড়ি যাওয়ার সূত্রে রেলগাড়ি চড়ার অভিজ্ঞতা হয়েছে। রেল লাইনের ধারেই মামার বাড়ি হওয়ার জন্য রেলগাড়ির প্রতি একটা ভালোবাসাও তৈরি হয়ে গেছে। এ জীবনে কত রকমের রেলগাড়ি যে দেখলাম আর চড়লাম। কয়লার ইঞ্জিন, ডিজেল ইঞ্জিন, ইলেকট্রিক ইঞ্জিন চড়েছি ব্রড গেজ, মিটার গেজ লাইনের, চক্র ও পাতালের রেলগাড়ি। সমুদ্রের উপর বম বম ব্রিজ দিয়ে রেলগাড়ি চড়ে গেছি রামেশ্বরম। সমুদ্রযান ছাড়া মনুষ্যবাহিত, পশুবাহিত, যন্ত্রবাহিত সব রকম যানে চড়ার অভিজ্ঞতা আমার হয়েছে, কিন্তু রেলগাড়ির স্থান সর্বাগ্রে। 1853 খ্রিস্টাব্দে ভারতে প্রথম বাষ্পীয় ইঞ্জিনের রেলগাড়ি চালু হয় হাওড়া থেকে হুগলি পর্যন্ত। বাংলা সাহিত্যে রেলগাড়ি একটা বিশেষ স্থান অধিকার করে আছে। কত কবিতা, উপন্যাস, ছোট গল্প, রসসাহিত্য, রহস্য কাহিনীর প্রধান উপজীব্য রেলগাড়ি। চলন্ত রেলগাড়ির ধারে বসে পিছনে ছুটে যাওয়া দৃশ্যগুলোকে এক নজর দেখে উপভোগ করার যে কি আনন্দ! কত স্টেশন আসে যায়, কোথাও গাড়ি থামে, কোথাও থামে না। কত ফেরিওয়ালা হাঁক দিয়ে যায়। সেই সব বৈচিত্র্যময় সুর ও ভাষা আমাদের আবেগমথিত করে। কনিষ্ঠ পুত্র সমীর মৃত্যুর পর কবিগুরু ফিরে চলেছেন রেলগাড়ি করে। জানলার বাইরে চন্দ্রালোকে উদ্ভাসিত প্রকৃতিকে দেখে লিখলেন সেই বিখ্যাত গান, আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে। রেলগাড়ি চিরজীবী হোক, শরৎ শুভেচ্ছা রইল। পাঠিয়েছিলেন মঞ্জুলি দাস, বাড়ি বনমল্লিকা, গ্রাম গজঘণ্টা, ডাক মগরা, জেলা হুগলি, সূচক 712148 থেকে। এবারে চিঠি পাঠিয়েছেন দীপা বাগচি, ধনিয়াপাড়া, ব্যারাকপুর থেকে। প্রিয় পত্রালী, আমাকে ছোটবেলায় ঝিকঝিক দেখাতে নিয়ে যাব বলে কান্না থামাতো।
একটু বড় হয়ে যখন রেলগাড়ি চিনতে শিখলাম, তখন বড়দের সাথে স্টেশনে গিয়ে রেলগাড়ির ইঞ্জিন, কামরা, যাত্রীবাহী ট্রেন, মালগাড়ি এগুলোও চিনেছি। অনেক বড় হয়েও বাষ্পচালিত ইঞ্জিনের রেলগাড়িতে চড়েছি। বিদ্যুৎ চালিত রেলগাড়ি অনেক পরে চালু হয়েছে। রেলগাড়ির গতি কিন্তু আবেগকে কেড়ে নিতে পারেনি। 8 থেকে 80 সকলেই জানালার ধারে বসে নানা প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে রেল ভ্রমণ করতে ভালোবাসে। মাঝে মাঝে যখন লাইনের ধারে কামরা কাত হয়ে পড়ে থাকতে দেখি, তখন বিভিন্ন রেল দুর্ঘটনার কথা মনে পড়ে যায়। সম্প্রতি কয়েকটি রেল দুর্ঘটনার ফলে বহু মানুষের মৃত্যু হয়েছে। রেল দুর্ঘটনা এড়াতে রেল কর্তৃপক্ষ নতুন প্রযুক্তি চালু করতে চেষ্টা করছে। সেটি হলো কবচ প্রযুক্তি। যন্ত্রটি ভারতে তৈরি, কিন্তু কবচ কি? এটি একটি অটোমেটিক ট্রেন প্রোটেকশন যন্ত্র। এই যন্ত্রটি ট্রেন যাত্রায় নিরাপত্তা নিশ্চিত করতে ব্যবহৃত হয়। এটি ব্যয় সাপেক্ষ বিদ্যুৎ পরিচালিত যন্ত্র। কবচ ব্যবহারের অনেক ইতিবাচক দিক আছে। যন্ত্রটি নিজে থেকে ব্রেক কষতে পারে, লেভেল ক্রসিংয়ে হুইসেল বাজাবে। দুটি ট্রেনেই যদি কবচ লাগানো থাকে, তবে মুখোমুখি সংঘর্ষ এড়ানো যাবে। তবে শুধু প্রযুক্তির সাহায্যে কি দুর্ঘটনায় এড়ানো যাবে? কর্মীদের প্রতিনিয়ত সতর্ক থাকা এবং সমস্ত নিয়ম যথাযথ পালন করা অবশ্যই কর্তব্য। আগামী দিনে দুর্ঘটনামুক্ত রেলযাত্রার আশায় রইলাম। লিখছেন দীপা বাগচি, ধনিয়াপাড়া, ব্যারাকপুর থেকে। শিপ্রা সাঁত, পুয়া, গড়হরিপুর, পশ্চিম মেদিনীপুর থেকে। স্মৃতিসুধা পত্রালী। ছোট্টবেলায় বন্ধুরা সারিবদ্ধ হয়ে কাঁধে হাত দিয়ে নিজেরাই রেলগাড়ি হয়ে ছুটতাম। সঙ্গে বলতাম, কুঝিকঝিক কুঝিকঝিক রেল ছুটেছে, এই রেল থামবে কোথায় কেউ কি জানে? আহা, কেউ না জানে। বেশ মজা করতাম আর কল্পনার রাজ্যে পাড়ি দিতাম। সেই ছোট্টবেলা থেকে রেলগাড়ির প্রতি একটা অমোঘ টান। শুনেছি কত কত গল্প ওই স্বপ্নের রেলগাড়ির। লোহার পাতের উপর দিয়ে হুইসেল বাজিয়ে হুশ করে বেরিয়ে যায় ধোঁয়া ছেড়ে। অনেকগুলো ঘর, কত লোক একসাথে যেতে পারে, আরও কত কিছু। অবশেষে প্রতীক্ষার অবসান হলো। আমার তখন ক্লাস 4। মেজমামা চাকরি সূত্রে বালিচকে থাকতেন। চললাম মামা বাড়ি বড় মামিমার সাথে। রেলগাড়ি ছুটছে, আমরাও ছুটছি। গাছপালা, ঘরবাড়ি সব ছুটছে। রেলগাড়ির মিষ্টি ঝাঁকুনি, আহা, প্রাণ জুড়িয়ে যাচ্ছে। কত রকমের মানুষ, বিচিত্র জিনিসের সম্ভার, চারিদিকে হই হই রব। খুশিতে মন একেবারে ডগমগ। এমন সময় একজন অন্ধ লোক একটি ছোট্ট ছেলের হাত ধরে গান গাইতে গাইতে উঠলেন আমাদেরই কামরায়। অদ্ভুত কণ্ঠে গাইলেন, মা, আমার সাধনা মিটিল, আশা না ফুরিল, সকলই ফুরায়ে যায় মা। সঙ্গে সঙ্গে কত মানুষ পয়সা দিল। সে অন্ধ মানুষটির বিবর্ণ চোখের তারায় ফুটে উঠেছিল হাজার যন্ত্রণা। সেই বেদনা প্রথিত দৃষ্টি আজও মনে পড়ে। শ্রাবণের ধারার মতো জল ঝরছিল অবিরাম। আমার সকল খুশি নিমেষের মধ্যে স্তব্ধ হয়ে গেল। কেমন একটা অসহায় যন্ত্রণা হচ্ছিল বুকের মধ্যে। আমি আমার হাতের টাকাটি দিলাম ওকে। গান গাইতে গাইতে দুজন কোথায় হারিয়ে গেল, দূরে, বহু দূরে। আমি তাকিয়ে রইলাম যত দূর দু চোখ যায়। শুভেচ্ছান্তে চিঠিটি পাঠিয়েছেন শিপ্রা সাঁত, পুয়া, গড়হরিপুর, পশ্চিম মেদিনীপুর থেকে। এবারে চিঠি পাঠিয়েছেন নাজির হোসেন বিশ্বাস, চোয়া, হরিহরপাড়া, মুর্শিদাবাদ থেকে। প্রিয় পত্রালী, অনুসূয়া রেলগাড়ির কামরায় একটা ফাঁকা আসনে বসা মাত্র লম্বা হুইসেল বাজিয়ে রেলগাড়ি চলতে শুরু করলো। খোলা জানলায় উদাস চোখে বাইরের বৃষ্টি দেখতে শুরু করলো অনুসূয়া। গাছগুলো ভিজছে মাথা নিচু করে। খেটে খাওয়া দোহাতি মানুষগুলো বৃষ্টিতে ভিজে ভিজে
ধান জমিতে কাজ করছে আপন মনে। দেখতে দেখতে রেলগাড়ির কামরা কখন ভরে উঠেছে অনুসূয়া টের পেলেও এক চাওয়ালের গরম চা ডাকে। দীঘল চোখ তুলে অনুসূয়া বলে উঠল, দাদা, লিকার চা হবে? পাশে বসা একজন ষাটোর্ধ্ব মহিলা বলেন, মা, এক কাপ চা আমাকে খাওয়াবে? অনুসূয়া তৎক্ষণাৎ, দাদা, আর একটা চা দিন না। চায়ে চুমুক দিয়ে অনুসূয়া জিজ্ঞেস করলো, আপনি কোথায় যাবেন বুড়িমা? অনুসূয়া লক্ষ্য করলো বুড়িমার চোখ দুটো ছলছল করছে, টলটলে অশ্রুবিন্দু যেন একটু বাতাস পেলেই ছলাৎ করে ঝরে পড়ে। বুড়িমা বলল, আমি জানি না মা, আমার ছেলে এখানে বসিয়ে দিয়ে বলে আমি আসছি, তুমি একটু বসো, কিন্তু এখনো তো এলো না। অনুসূয়া ততোধিক অবাক হয়ে, মানে এখন আপনি একা? জানি না মা, আমি কিছু চিনিও না, এখন আমি কি করব? বলে এই ঝরঝর করে কাঁদতে লাগলো বুড়িমা। অনুসূয়া এদিক ওদিক লক্ষ্য করলো, কিন্তু মুখে কাউকে কিছু না বলে একটু গুছিয়ে বসে ফিসফিস করে বলল, আমার বাড়ি যাবে তুমি? সামনেই আমার স্টেশন। বুড়িমা কিছু বলল না, কিন্তু চোখের ভাষায় একরাশ অসহায়তা। অনুসূয়া ভাবতে লাগলো, এটা তো শুধু রেলগাড়ি নয়, যেন চলমান জগৎ। হাসি, কান্না, আনন্দ, দুঃখ সব এই রেলগাড়ির কামরায় দেখা যায়। এই রেলগাড়ি পৃথিবীরই একটা ক্ষুদ্র সংস্করণ। মানবিকতা, অমানবিকতার ছবি এখানে রোজ নিখুঁতভাবে আঁকা হয়, আঁকা হচ্ছে। ঝাঁকুনি দিয়ে রেলগাড়ি থামতেই অনুসূয়া বুড়িমাকে সঙ্গে নিয়ে সন্তর্পণে রেলগাড়ি থেকে নেমে গেল। পাঠিয়েছিলেন নাজির হোসেন বিশ্বাস, চোয়া, হরিহরপাড়া, মুর্শিদাবাদ থেকে। এবারে চিঠি পাঠিয়েছেন সৌম্য দাস, শিকাগো, ইউএসএ, নেপারভিল, গ্রেটার শিকাগো এরিয়া, আমেরিকা থেকে। ফিরে দেখা পত্রালি। সন্ধে 6টায় হাওড়া থেকে টিভিসি এক্সপ্রেস ছাড়বে। গন্তব্য ম্যাঙ্গালোরের ইঞ্জিনিয়ারিং কলেজ, সুরাতকল। টিভিসি এক্সপ্রেস বাতিল হতে পারে টিভিতে দেখাচ্ছিল, তাই বাবা স্টেশনে গেল নিশ্চিত হওয়ার জন্য। সেদিন না ছেড়ে ট্রেন ছেড়েছিল পরদিন দুপুর 2টোর সময়। যথাসময়ে ট্রেন ছেড়ে 2 দিন পর বিকেল 4টের সময় পালঘাটে আমাদের বগিটা কেটে দিয়ে ট্রেন চলে গেল। প্রায় ঘন্টা 3 অপেক্ষা করার পর অন্য একটি ট্রেন বগিটাকে সঙ্গী করল। পরদিন সকালে ম্যাঙ্গালোরে পৌঁছলাম। 40 মিনিট বাসে যাওয়ার পর কলেজ এলো। 3 রাত 2 দিন ট্রেনে। মা অদ্ভুত হতাশ দৃষ্টি নিয়ে বলেছিল, কত দূরে ভর্তি হলি বাবু? বছরে 2বার বাড়ি ফিরতাম। একবার কলা কিনতে নেমেছি, ট্রেন দিয়েছে ছেড়ে। কলা ফেলে দৌড়ে কোনো মতে শেষ কামরায় উঠলাম। বন্ধুরা তখন সিদ্ধান্ত নিতে ব্যস্ত আমার লাগেজটা কলেজে পাঠাবে নাকি বাড়িতে। প্রথমবার কলেজে যাচ্ছি বন্ধুর সঙ্গে। ঘুম এসে গিয়েছিল। হঠাৎ দেখি ট্রেন উল্টো দিকে যাচ্ছে। চিন্তান্বিত মুখ করে দেখলাম বিশাখাপত্তনমে ইঞ্জিন পাল্টে ট্রেন উল্টো মুখে যায় বলে আশ্বস্ত করেছিলেন এক ভদ্রলোক। বন্ধু উটু। ট্রেন যে কোনো জায়গায় দাঁড়ালেই নেমে যেত। লাইনের ধারে নিম ডাল ভেঙে দাঁতন করা তার কাছে বেশ অভিনব ব্যাপার। একবার ট্রেনে কিছু সমস্যা হয়েছিল, সে সোজা উঠে গেল ইঞ্জিনে। গার্ড বকাবকি করে নামিয়ে দিলেন। প্রত্যেকবার বাড়ি ফেরার সময় ট্রেনে বেশ খানিকটা সময় জামা কাপড় কেচে স্নান করে সময় কাটাতাম। 56 ঘন্টা ট্রেনে থাকা বড় কম কথা নয়। কত স্মৃতি জমা আছে ঝুলিতে। অল্প পরিসর সময়ে কত বাকি রয়ে গেল, পরে অন্য সময় গুছিয়ে বলবো। লিখছেন সৌম্য দাস, শিকাগো, ইউএসএ, নেপারভিল, গ্রেটার শিকাগো এরিয়া, আমেরিকা থেকে।
মহাদেব গুড়িয়া সম্প্রীতি ভবন, গ্রাম উত্তর কাশিয়াবাদ, ডাকঘর মুন্ডাপাড়া, কাশিয়াবাদ, জেলা দক্ষিণ 24 পরগনা, সূচক 743347 থেকে। প্রিয় পত্রালী, পরিবহনের সবচেয়ে বড় মাধ্যম হলো রেলগাড়ি। রেলগাড়ি ছেড়ে যাওয়া, প্যাসেঞ্জার গাড়িতে যাত্রী ওঠানামা, মালগাড়িতে মালপত্র তোলা, গাড়ি থেকে মালপত্র খালাস করা, প্রয়োজনে গাড়ি দাঁড় করিয়ে রেখে অন্য গাড়িকে পথ করে দেওয়া, কখনো বা বিকল গাড়ি মেরামতের জন্য দাঁড় করিয়ে রাখা, এসব কাজের জন্য নির্দিষ্ট স্থান হলো রেল স্টেশন। রেলপথে এরকম হাজারো স্টেশন থাকে। একসময় দিন রাতে 2-4টে প্যাসেঞ্জার গাড়ি আপ ডাউনে যাতায়াত করত। 20-25 জন করে যাত্রী গাড়িতে চড়তো আর নামতো। স্টেশনে গাড়ি আসার আগে পরে কিছু মানুষের গলা শোনা যেত। বাকি সময় রেল স্টেশন থাকতো জনহীন, যেন শ্মশানপুরী। তখন ছিল টরে টক্কার যুগ। তারে খবর যেত ও আসতো। রেলগাড়ি স্টেশনে ঢোকার আভাস পাওয়া যেত সিগন্যালের হাতে। হাত ঝুললে কামিন, হাত সোজা হয়ে চোখ রাঙালে গাড়ি স্ট্যান্ড বাই। তখন স্টিম ইঞ্জিনের যুগ। গাড়ি কুঝিকঝিক শব্দে দাপিয়ে চলতো। চলার আওয়াজের ছন্দ আজও আমার স্মৃতিতে বেঁচে আছে। তারপর এলো দিন বদলের হাওয়া। প্রথম এলো ডিজেল ইঞ্জিন, তাকে পিছনে ফেলে এলো বিদ্যুৎ চালিত ইঞ্জিন। তাতে রেলের সমস্ত ব্যাপারটাই ইলেকট্রিক ফিকশনের অধীন হয়ে পড়ল। রেল লাইনের সংখ্যা বাড়ল প্ল্যাটফর্মের সংখ্যা, রেলগাড়ির সংখ্যা, যাত্রীর সংখ্যা, মালপত্র পরিবহনের পরিমাণ বৃদ্ধি হলো। তখন ছিল মোটা পিচবোর্ডের ছাপানো টিকিট, এখন কম্পিউটারাইজ টিকিট। এখন রেলগাড়ি ভ্রমণ যেন আমার কাছে খুব দুঃসাধ্য ব্যাপার। যাত্রী সাধারণের চাপে দম বন্ধ হওয়ার অবস্থা। রেলগাড়ি ভ্রমণ যেমন আনন্দের, তেমন আমার কাছে কষ্টসাধ্য বটে। আন্তরিক শুভেচ্ছায় চিঠিটি পাঠিয়েছেন মহাদেব গুড়িয়া, সম্প্রীতি ভবন, গ্রাম উত্তর কাশিয়াবাদ, ডাকঘর মুন্ডাপাড়া, কাশিয়াবাদ, জেলা দক্ষিণ 24 পরগনা, সূচক 743347। স্টেশনের অধীন হয়ে পড়ল। রেল লাইনের সংখ্যা বাড়ল। পরের চিঠি পাঠিয়েছেন সুমিত্রা সাউগিরি, কাঁথি, পূর্ব মেদিনীপুর থেকে। পত্রালী, এই তো গত বছরের ঘটনা। দুশ্চিন্তা উদ্বেগে সদ্য প্লাস্টার করা ভাঙা হাত ছেলেকে নিয়ে সপরিবারে কাঁথি স্টেশনে রেলগাড়িতে উঠেই দেখি ভয়ঙ্কর ভিড়, এক গাদা লাগেজ। বেশ অসুবিধায় পড়লাম। ছেলেকে কোনো রকমে বসিয়ে আমরা দাঁড়িয়ে রয়েছি ঠাসাঠাসি করে। হঠাৎই অত্যাধুনিকা একটি তরুণী আমাদের ব্যাগগুলো সরিয়ে অভদ্রভাবে চেঁচামেচি শুরু করলো। আমি দৃঢ় গলায় বললাম, মামনি, তোমার ব্যাগটা কোলে নাও, নয়তো ঠিক মতো রাখো। আধুনিকা চুপসে আমসি। পাশাপাশি বসা সম্ভবত নবদম্পতির একজন উঠে আমার মেয়েকে সিট দিল। কিছুক্ষণ পর অন্যজন আমাকে। ওদের আন্তরিক আচরণ দেখে মুগ্ধ হলাম। এবার হাওড়া থেকে রওনা হলাম শিলিগুড়ির উদ্দেশ্যে। অসুস্থ ছেলেকে নিয়ে ভালো লাগছিল না। পাশে বসা বয়স্ক দম্পতি মনোবল বাড়ালেন নানাভাবে।
সিকিম ট্যুর থেকে ফেরার দিন ব্রেক জার্নির জন্য ভীষণ চিন্তিত ছিলাম। রাত, তার উপর এত লাগেজ, অসুস্থ ছেলেকে নিয়ে দুশ্চিন্তার পোকামাকড়ের উপদ্রবে সত্যিই ভয় লাগছিল। কিন্তু সহযাত্রী হিসেবে বালি নিবাসী একদল সুন্দর মানুষদের সহযোগিতা পেয়ে নিশ্চিন্তে পৌঁছলাম হাওড়া। রেলগাড়ির কামরায় এমন কত আলাপনের ছোঁয়া আজও সজ্জিত স্মৃতিপটে। এখনো রেলগাড়িতে একা একা যেতে অস্বস্তি বোধ করি, পাছে ঘুমিয়ে পড়ি আর রেলগাড়ি টেনে নিয়ে যায়। তবে প্রিয়জনের সাথে ঝিকঝিক করে নিরুদ্দেশ হতে ইচ্ছে হয় বই কি। পাঠিয়েছিলেন সুমিত্রা সাউগিরি, কাঁথি, পূর্ব মেদিনীপুর থেকে। এবারে চিঠি পাঠিয়েছেন মানিক কুমার হাজরা, গ্রাম ও ডাক মুরুলিডাঙ্গাল, জেলা বীরভূম, সূচক 731216 থেকে। তন্দাহরণী পত্রালি, আগাম শরৎ শুভেচ্ছা নিও। আবারও শরৎ, তবে এ শরৎ একটু অন্য স্বাদের। তবুও ওই নীল আকাশে মেঘের ভেলা, বন পাখিদেরও কুজন, কাশ শিউলির সেই তেমনি সমারোহ। জানালার ধারে বসে আছি, শরতের হুতাশ বাতাস দেহাঙ্গনে আবেশ ধরায়। ওই দূরে ছুটে চলেছে একটা রেলগাড়ি। আগের মতো ধোঁয়া নেই, এখন যে ইলেকট্রিক ইঞ্জিন। মনে পড়ে ছোটবেলার কথা। তখন আমাদের লাইনে 3টে ট্রেন যাওয়া আসা করত। সেই ছোটতে ট্রেন দেখার জন্য কয়েকজন বন্ধু মিলে মাঠে গিয়ে অনেক দূরে দাঁড়িয়ে থাকতাম। ঠিক 12টার সময় দূর থেকে বিকট আওয়াজ কানে আসতো। বুকের ভেতরটা ধকধক করে লাগতো। প্রথম প্রথম তো ভয়ে ছুটে পালিয়ে আসতাম। একটু বড় হয়ে মায়ের কাছ থেকে জানতে পেরেছিলাম রেলগাড়ি রাস্তা দিয়ে চলে না, লোহার রেলের উপর দিয়ে চলে। তাই হয়তো রেলগাড়ি নাম, আর রেলগাড়ির হ্যান্ডেলও হয় না। যখন 4র্থ শ্রেণীতে পড়ি তখন প্রথম রেলগাড়ি চড়েছিলাম মা বাবার সঙ্গে পশ্চিম ভারত ভ্রমণে যাওয়ার সময়। সেই প্রথম দিনটা খুব মনে পড়ে। মা, বাবা, আরো অনেকের সঙ্গে স্টেশনে দাঁড়িয়ে আছি। কান ফাটা আওয়াজ করে ট্রেন দাঁড়ালো। ভয়ে মাকে জড়িয়ে ধরলাম। না না, যাবো না আমি, ফিরে চলো, ফিরে চলো। কোলে নিয়ে মা উঠে পড়লো। ওহ, কি আওয়াজ করে ট্রেন ছুটছে! ঘট 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 ঘট, তার সাথে দুলুনি। প্রায় 2 দিন চোখই খুলিনি, মায়ের কোল থেকে নামিও নি। তারপর কত কত ট্রেনে চাপলাম। ট্রেন যে আজ মানব জীবনের এক অপরিহার্য অঙ্গ, কতজনের জীবন জীবিকা। লিখছেন মানিক কুমার হাজরা, গ্রাম ও ডাক মুরুলিডাঙ্গাল, জেলা বীরভূম, সূচক 731216 থেকে। শ্রী হৃদয় রঞ্জন মুখার্জি, কাটোয়া কাছারিপাড়া, মুচিপুকুর পাড়, পূর্ব বর্ধমান থেকে। প্রিয় পাত্রালী, কবিগুরু রবীন্দ্রনাথ বলেছিলেন, এ প্রাণ রাতের রেলগাড়ি। অর্থাৎ রেলগাড়িতে চড়ে যাত্রীগণ যেমন রাত্রিবেলা রেল চালকের উপর ভরসা করে পরম নিশ্চিন্ত মনে ঘুমোতে ঘুমোতে রেল ভ্রমণ করে, মানুষের জীবনেও তেমনি পরম করুণাময় ঈশ্বরের উপর নির্ভর করে সারা জীবন চালিত হয়। তাই এই হচ্ছে রেলগাড়ি। যত রকম পরিবহন ব্যবস্থা আছে তাদের মধ্যে রেলগাড়ি হচ্ছে মানুষের অত্যন্ত প্রয়োজনীয় পরিবহন। এই রেলগাড়ি করে মানুষ যেমন দেশ দেশান্তরে পরিভ্রমণ করে, অন্যদিকে এই রেলগাড়ি করে মানুষ কত মালপত্তর এক জায়গা থেকে অন্য জায়গায় পরিবহন করে নিয়ে যায়। আগে যাত্রীবাহী রেলগাড়ি বলতে আমরা জানতাম ছোট লাইনের স্টিম ইঞ্জিনের রেলগাড়ি, যেখানে মাত্র 4টি কামরা থাকতো। আমাদের গ্রামের দক্ষিণ মাঠে গেলে আমরা দেখতাম সকাল 9টার সময় একটি ছোট লাইনের রেলগাড়ি কাটোয়া থেকে ছেড়ে বর্ধমান যাচ্ছে, কালো ধোঁয়া ছাড়তে ছাড়তে ঝিকঝিক করে মন্থর গতিতে। আবার দুর্গাপুরে গিয়ে দেখেছি বিরাট বিরাট মালগাড়ি চলছেই চলছে, যেন শেষ আর হয় না, এত বড়। আবার কলকাতা যাওয়ার সময় তখন বড় লাইনের রেলগাড়িতে চড়ে যেতে হয়।
বিরাট বড় ইঞ্জিনের বড় বড় 8-10টা কামরা। রেলগাড়িতে চড়ে কোথাও যাবার আনন্দই আলাদা। তাছাড়া রেলগাড়ির মধ্যে বিভিন্ন হকার বিক্রেতাদের মাল বিক্রির বিভিন্ন কায়দা কৌশল এবং বিভিন্ন ধরনের জিনিসপত্র দেখতে বেশ ভালোই লাগে। আবার কলকাতা গিয়ে মাটির নিচে পাতাল রেল, চক্র রেল এসব দেখে তো ভালোই লাগে। আর এই রেলগাড়িতে চড়ে ভ্রমণ করার মজাটাই আলাদা। নমস্কারান্তে চিঠিটি পাঠিয়েছেন শ্রী হৃদয় রঞ্জন মুখার্জি, কাটোয়া কাছারিপাড়া, মুচিপুকুর পাড়, পূর্ব বর্ধমান থেকে। পরের চিঠি পাঠিয়েছেন বৃন্দাবন ঘোষ, আশীর্বাদ আবরার মাঠ, বিষ্ণুপুর, বাঁকুড়া থেকে। প্রিয় পত্রালী, আমি যখন ছোট ছিলাম, বালক ছিলাম, তখন থেকেই রেলগাড়ির প্রতি আগ্রহ দারুণ ছিল। তখন রেলগাড়িতে কয়লার ইঞ্জিন ছিল। ঝিকঝিক করতে করতে রেলগাড়ি চলতো। কোথা থেকে কোথায় যেত অত শত জানতাম না। ভোর হলেই ফুটবল মাঠে আসতাম, কান খাড়া করে রাখতাম রেলগাড়ির বাঁশি শুনবার জন্য। যখন বাঁশি শুনতে পেতাম আমার যে কি আনন্দ হতো তা বলে বোঝাতে পারবো না। বিভূতিভূষণের পথের পাঁচালী উপন্যাসের অন্যতম চরিত্র অপু দুর্গার আমার মতো ইচ্ছে হয়েছিল রেলগাড়ি দেখতে। বিরাট সে কৌতূহল। দৌড় দৌড় দৌড়, ঝোপঝাড় পেরিয়ে দৌড়। এই রেলগাড়ি তো পিচ ঢালা রাস্তায় চলে না, লোহার লাইন পাতা আছে। একসঙ্গে অনেকগুলি বগি আছে এই লোহার পাতা লাইনে, রেলগাড়ি চলে ওতে। রেলগাড়ি তাই বালক মনের খুব আকর্ষণের বস্তু। আমি তখন 21 বছরের। বিশেষ প্রয়োজনে কলকাতা যাওয়ার প্রয়োজন পড়ল। কলকাতা আসা আমার সেই প্রথম। আমি তখন দেশের বাড়ি কর্মায় থাকি। রেলগাড়ি চড়তে হলে বিষ্ণুপুর আসতে হবে। চক্রধরপুর রেলগাড়িটি বিষ্ণুপুর স্টেশনে রাত্রি 12টায় আসে, তারপর খড়গপুর আসে। এখান থেকে কিছু স্টেশন পেরিয়ে হাওড়ায় এসে পৌঁছায়। আমি সাইকেলে বিষ্ণুপুর এসে চক্রধরপুর রেলগাড়িটি ধরলাম। আমি জেনারেল কম্পার্টমেন্টে উঠেছিলাম। কোনো ক্রমে একটা সিট পেয়ে গেলাম। ভোরবেলা রেলগাড়ি থেকে নামলাম। শুনেছি কলকাতা একটা গোলক ধাঁধা। বিস্ফারিত চোখে সব দেখতে লাগলাম। একজন আমাকে বলল, কলকাতা প্রথম আসছো বুঝি? তোমার ব্যাগটা যে পকেটমার কেটে দিয়েছে। আমার খুব ভয় হতে লাগলো। চিঠিটি পাঠিয়েছিলেন বৃন্দাবন ঘোষ, আশীর্বাদ আবরার মাঠ, বিষ্ণুপুর, বাঁকুড়া থেকে। এবারে চিঠি পাঠিয়েছেন অমিতাভ খাঁ, গ্রাম ও ডাক গেলিয়া, থানা জয়পুর, বাঁকুড়া থেকে। প্রিয় পত্রালী, সেই ছেলেবেলা থেকেই রেলগাড়ি আমার কাছে
একটা আবেগের জিনিস। বেশ মনে আছে, তখনও রেলগাড়ি দেখার সৌভাগ্য হয়নি আমার, কিন্তু রেলগাড়ির নাম শুনলেই কু ঝিকঝিক কু ঝিকঝিক শব্দটা আপনা আপনি মুখে চলে আসতো। বিকেলবেলায় বন্ধুদের সাথে লাইন দিয়ে দাঁড়িয়ে একের কাঁধে একজন হাত রেখে কু ঝিকঝিক কু ঝিকঝিক করে দৌড়াচ্ছি। সামনে যে থাকতো সে মাঝে মধ্যে পো শব্দ করে জানাতো সব ঠিক আছে। এসবই ছিল তখন আমাদের কল্পনার রেলগাড়ি হওয়া। তারপর যেদিন প্রথম রেলগাড়িতে চড়ার সুযোগ পেয়েছিলাম, সেদিন মনে হয়েছিল এতদিনে বোধহয় জীবন সার্থক হবে। হয়েও ছিল তাই। দেখেছিলাম এতদিন আমরা যেমন কাঁধে হাত দিয়ে দৌড়েছি, রেলগাড়িও তেমনি একজন একজন কামরাকে ধরে দৌড়াচ্ছে। কিন্তু মনে হচ্ছে সে এক জায়গায় দাঁড়িয়ে আছে আর মাঠ ঘাট গাছপালারা সব দৌড়চ্ছে। বড় অদ্ভুত লেগেছিল সেদিন রেলগাড়ির এই দাঁড়িয়ে থাকা দেখে। মনে হচ্ছিল আমরা তাহলে এতদিন শুধু বোকার মতো দৌড়েছি, কিন্তু দৌড়ানোর কথা আমাদের ছিল না। বড় হয়ে আবার ধারণা বদলে গেল, বুঝলাম রেলগাড়ি দৌড়চ্ছে, আর মানুষ থামলেও রেলগাড়ি তাদের টেনে নিয়ে যাচ্ছে। ফলে দেশের এই প্রান্ত থেকে অন্য প্রান্তে সভ্যতা সংস্কৃতির আদান প্রদান ঘটছে। মানুষের সঙ্গে মানুষের মেলবন্ধন গড়ে উঠেছে নিজেদের লেনদেনের ভিত্তিতে, আর দেশের উন্নয়ন ঘটছে। রেলগাড়ি আছে বলেই দেশের মধ্যে ঘুরে ফিরে মানুষের রুজি রোজগারের সংস্থান হচ্ছে। তাই রেলগাড়িকে থামলে চলবে না দেশের ও দশের উন্নয়ন ঘটাতে। তাছাড়া আমার আবেগের রেলগাড়ি না দৌড়লে সভ্যতার আলোককে ছড়িয়ে দেবে ঘরে ঘরে কে? কে টেনে নিয়ে যাবে পিছিয়ে পড়া মানুষদের সভ্যতার আলোয়? অনেক অনেক নমস্কার, শ্রদ্ধা জানিয়ে চিঠি শেষ করেছেন অমিতাভ খাঁ, গ্রামরা গেলিয়া, থানা জয়পুর, জেলা বাঁকুড়া থেকে। এবারে চিঠি পাঠিয়েছেন চঞ্চল চৌধুরী। বাড়ির নাম নন্দনকানন, গ্রাম পানুহাট, ডাকঘর কাটোয়া, জেলা পূর্ব বর্ধমান, সূচক 713502 থেকে। শরদিন্দু পত্রালী, ডাউন কাটোয়া হাওড়া লোকাল। জানালার ধারে বসে দেখলাম ভরা ভাদ্রে 3 ফসলি জমিতে বোনা ধানের চারা যেন দিগন্তে মিশে সাদা মেঘে ভরা আকাশটাকে জাপটে ধরেছে। ইতিউতি ফুটেছে কাশফুল। ট্রেন নবদ্বীপ স্টেশন ছাড়তেই জানলা থেকে দৃষ্টিটা ঘুরে গেল লাল তাঁতের শাড়িতে ঝলমলে একটি চেহারার দিকে। স্মৃতির স্মরণে বেয়ে দ্রুত সরে সরে গেল ভজনদার চায়ের দোকান, কলেজ ফাঁকি দিয়ে অজয়ের হাঁটু জলে পা ডুবিয়ে প্রতিশ্রুতির পর প্রতিশ্রুতি। অষ্টমী পুজোয় হাড়ি বাড়িতে দুজনের চোখে চোখ রেখে দেওয়া অঞ্জলি। এ তো সেই যাকে নিয়ে স্বপ্ন দেখেছিলাম কৈশোর থেকে যৌবন, যৌবন থেকে বার্ধক্যের। মুখ সরিয়ে নিলাম আমি। ও বসলো আমার বেঞ্চের উল্টো দিকে। সাথে থাকা শিশুটির মুখেও মায়ের মতোই মুগ্ধতা। একবার ভাবলাম আলাপ করি, কিন্তু যদি চিনতে না পারে, বা চিনলেও না চেনার অভিনয় করে। চলন্ত রেলগাড়ির শব্দ বড্ড অসহ্য লাগছিল সেদিন। মন চাইছিল একটু নীরবতা। হঠাৎই উল্টো দিক থেকে আমায় প্রশ্ন করে বসলো, খবর কি, কেমন আছো? একটু ইতস্তত হয়েই ঘাড় নাড়লাম। বললাম, তুমি তুমি কেমন আছো? এই তো, স্বামী ছেলে সংসার কেটে যাচ্ছে একরকম। কি করছো এখন? যা কথা ছিল মানুষের মধ্যেই আছি। শহর ছাড়িনি এখনো। কুর্তা পাজামা পরাটাও রপ্ত করেছি, কিন্তু সময়টাকে ধরে রাখতে পারিনি। হঠাৎ ও ডেকে উঠল, এই শুনছো? দীর্ঘদেহী সুঠাম তরুণ ওর সামনে এসে দাঁড়ালো। পরিচয় করিয়ে দিল আমাকে কলেজের বন্ধু বলে। ট্রেনটা তখন প্রচণ্ড গতিতে ছুটছে, মাঠ ঘাট পুকুর সব কিছুকে পেছনে ফেলে। কিসের এত তাড়া কে জানে। ব্যান্ডেল জংশনে সপরিবারে নামলো ওরা। ট্রেনটা একা আমাকে নিয়ে ছুটলো আপন গতিতে
ওদের থেকে দূরে, আরো দূরে, বহু দূরে। ভদ্রেশ্বর স্টেশনে এক বষ্টমী উঠে খমক বাজে গান ধরল, তারে ধরতে পারলে মনোবেরি দিতাম পাখির পায়, কেমনে আসে যায়। রেলগাড়ি আপন বেগে পাগলপাড়া হয়ে দুপাশের বহুতল, স্কুল, খেলার মাঠ, কত কত স্মৃতিকে সাক্ষী রেখে ছুটে চলল আপন গন্তব্যে। বিনম্র নিবেদনে চঞ্চল চৌধুরী, বাড়ির নাম নন্দনকানন, গ্রাম পানুহাট, ডাকঘর কাটোয়া, জেলা পূর্ব বর্ধমান, সূচক 713502 থেকে পাঠিয়েছিলেন। কাজল ভাদুরী, ষষ্ঠীতলা পাড়া, ডাকঘর কৃষ্ণনগর, জেলা নদিয়া, সূচক 741101 থেকে। পরম প্রিয় পত্রালি, কু ছিকছিক ছিকছিক ঝিকঝিক ঝিকঝিক কালো ধোঁয়া উড়িয়ে ছুটছে রেলের গাড়ি। ধান জমি, পুকুর ডোবা, পগার পিছনে ফেলেই ছুটে চলেছে। তখনও অপু দুর্গার কথা পড়িনি, কিংবা সত্যজিৎ রায়ের পথের পাঁচালী দেখিনি। এখন মনে পড়ে অপু দুর্গার মতো রেলগাড়ির হুইসেল শুনলেই আমরা কয়েকজন ছোট্ট ছেলে মেয়ে মাঠ ঘাট খানা খন্দ পেরিয়ে দৌড় লাগাতাম রেলগাড়ি লক্ষ্য করে। তারপর রেল লাইনের ধারে দাঁড়িয়ে কেন্নর মতো এঁকে বেঁকে অপসৃয়মান রেলগাড়ির দিকে অবাক চোখে তাকিয়ে থাকতাম, যতক্ষণ না সেটা চোখের বাইরে চলে যেত। চোখের আড়ালে চলে যেতেই মনে কেমন যেন দুঃখ দুঃখ ভাব হতো। বেশ মনে পড়ে, যেদিন প্রথম রেলগাড়ি চললাম সেদিন সমস্ত শরীরে মনে যেন আনন্দের ফল্গু ধারা বইছিল। জানলার ধারে কে বসবে তাই নিয়ে ভাই বোনেদের মধ্যে হুড়োহুড়ি। শেষ পর্যন্ত বাবা বললেন, তোমরা সকলেই বসবে, তবে এক এক করে 20 মিনিটের জন্য। ঠিক আছে, তাই হলো। যেটুকু সময় জানলার কাছে বসলাম, বাইরের প্রকৃতিকে যেন গোগ্রাসে গিলতে গিলতে চললাম। রেলগাড়ির গতির সঙ্গে গাছপালা, খানাখন্দ, মাঠ ঘাট সব যেন উল্টো দিকে দৌড়চ্ছে। আহা, কি মজা! ছোটবেলার সেই যে মজা, আজও তা আমার মনের মধ্যে বাসা বেঁধে আছে। যদিও মাঝে মধ্যে ভয়াবহ রেল দুর্ঘটনা মনে আতঙ্ক তৈরি করেছে। এ ব্যাপারে আমি প্রার্থনা করি রেল দপ্তর এবং অবশ্যই সরকার যেন যথেষ্ট তৎপরতার সঙ্গে দুর্ঘটনা যাতে না হয় তার ব্যবস্থা করে। চিঠিটি পাঠিয়েছেন কাজল ভাদুরী, ষষ্ঠীতলা পাড়া, ডাকঘর কৃষ্ণনগর, জেলা নদিয়া, সূচক 741101 থেকে। আমাদের সঙ্গে আছেন মিনতি চট্টোপাধ্যায়, আছেন নাসিমা বেগম বুলু, আছেন শিপ্রা শত। লিখছেন, সান্ধ্য শুভেচ্ছা জানাই পরিবারের সকলকে। নাসিমা বেগম লিখছেন, অসাধারণ গান, গায়ক নমস্কার ও ধন্যবাদ। তানজিলাল সিদ্দিকী লিখছেন, আছি, শুনছি গো চঞ্চল, আজকে সুব্রত মুখার্জি বাবু আর আমি তানজিলাল সিদ্দিকী একসঙ্গে শুনছি। পার্বতী মিত্র লিখছেন, রেলগাড়ির মজা নিতে বসে পড়েছি। অনিতা বসু লিখছেন, অবিশ্রান্ত বৃষ্টির সাথে লোডশেডিং, রাতের রেলগাড়িতে উঠে বসলাম। আছেন বিশ্বনাথ বন্ধু। নাসিমা বেগম লিখছেন, রাফিয়া খাতুন তিতলি ওর ভাইয়া শেখ রফিকুল রেলগাড়ি শুনছে আমার সাথে। বাহ। কাশীনাথ মণ্ডল লিখছেন, বৃষ্টিতে ভিজে স্টেশনে পৌঁছালাম, চড়ে বসলাম পথটালির রেলগাড়িতে। স্বপন কুমার কুণ্ডু লিখছেন, বৃষ্টি ভেজা শুভ সন্ধ্যা। হৃদয়রঞ্জন মুখার্জি লিখছেন, শুভরাত্রি, আমাদের প্রিয় অনুষ্ঠান পত্রালির পত্রপাঠের আসরে উপস্থিত হয়েছি, ভালো ভালো পত্রপাঠ শোনার আশায়। মানিক কুমার হাজরা লিখছেন, সাথী রেলগাড়ির ঝিকঝিক শুনতে বসে পড়েছি। প্রবীর কুমার মুখার্জি লিখছেন, অঝোর বৃষ্টির মাঝে পত্রালির আসরে হাজির হয়েছি, চারিদিকে জল জমে একদম বিতিকিচ্ছির অবস্থা, আকাশ ফুটো হয়ে গেছে। সঙ্গে আছেন ঝর্ণা দত্ত, আছেন বৃন্দাবন ঘোষ, বিরোজা বেগম আছেন। বিশ্বনাথ বন্ধু লিখছেন, অনেক ধন্যবাদ নাসিমা দিদিভাই, খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। ফিরোজা বেগম লিখছেন, দীপাদির চিঠি বেশ লাগলো। বীরেন্দ্রনাথ মাইতি একটু দেরি করে যুক্ত হয়েছেন। ঝর্ণা পিসি লিখছেন, চঞ্চল কি করে এত ঠান্ডা লাগালে। পার্বতী মিত্র লিখছেন, চঞ্চলবাবু আপনার গলার অবস্থা সত্যি বেশ খারাপ, ভালো করে চিকিৎসা করান। বীরেন্দ্রনাথ মাইতি কাকু লিখছেন, চঞ্চলের গলার অবস্থা মোটেও ভালো নয়, তুমি
বিশ্রাম নাও, বাকি দুজন বরং চিঠি পড়ুক। হ্যাঁ, তুহিন দিদিও লিখছেন, চঞ্চলের গলার অবস্থা তো খুবই খারাপ, একটু বিশ্রামের দরকার, সাবধানে থেকো। মিনতি দিদিও লিখছেন, গোপা দিদিও লিখছেন, সবাই বলছেন। কিন্তু একদিন বসে পড়া মানেই তো একটা সপ্তাহ পিছিয়ে যাওয়া, তাই না? আমি অবশ্যই কমেন্টের দিকে নজর করছি বীরেন কাকু। তবুও দুটো একটা চিঠি পড়ে যাই যতদূর পারি। গলার অবস্থা সত্যি খুব খারাপ। ডাক্তারবাবু ভয়েস রেস্টে থাকতে বলেছেন, কিন্তু পারছি কই। একটা সপ্তাহ অনুষ্ঠান বন্ধ করা মানেই তো পিছিয়ে পড়া। পিছিয়ে পড়তে কার ভালো লাগে? আপনাদের সাথে সপ্তাহে একদিন কথোপকথন না হলে বড্ড মন খারাপ করে। চলুন চোখ রাখি পরবর্তী চিঠিতে। পরের চিঠি পাঠিয়েছেন ডক্টর তপন কুমার দলুই, অনিমা ভবন, গ্রাম ভাটাচক, পোস্ট আমদান, জেলা পূর্ব মেদিনীপুর থেকে। প্রিয় পত্রালী, 58 বছর আগেকার কথা। আমি খুব ছোট ছিলাম। সেবার পুজোর ছুটির সময় বাবা, মা, কাকু, দাদার সঙ্গে রেলগাড়িতে চড়ে পুরী গিয়েছিলাম। তখন কয়লার ইঞ্জিনের সাহায্যে রেলগাড়ি চলতো। এক দুপুরবেলায় খড়গপুর স্টেশনে পৌঁছেছিলাম। একটু পরে ধোঁয়া ছাড়তে ছাড়তে প্রচন্ড শব্দ করতে করতে গাড়ি এসে দাঁড়ালো। ভয়ে ভয়ে বাবার হাত ধরে ট্রেনে উঠে জানলার ধারে সিটে বসে পড়েছিলাম। একটু পরে গাড়ি চলতে শুরু করলো। বাইরে তাকিয়ে অবাক হয়ে দেখি গাছপালা, নদী নালা সব গাড়ির সঙ্গে সঙ্গে ছুটছে। আমাদের কম্পার্টমেন্টে আমার বয়সী আরো 4 জন ছিল, ওদের সঙ্গে বন্ধুত্ব হয়ে গেল। রাত্রিতে ক্লান্তিতে কখন ঘুমিয়ে পড়েছি মনে নেই। মা আমাকে ঘুম থেকে তুলে খাইয়েছিলেন। জানলার কাঁচের মধ্যে দিয়ে বাইরে তাকিয়ে দেখি কি সুন্দর জ্যোৎস্নার আলোয় গাছপালা সব মোহময় লাগছিল। পরের দিন ভোরবেলায় যাত্রীদের কথাবার্তায় আমার ঘুম ভেঙে গেল। মাঝে মাঝে সবাই সমস্বরে বলছেন, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। ভোর হতে দেখি বাইরে স্টেশনের নাম অন্যরকম লেখা। কাকু বললেন, খোকা, ওগুলো উড়িয়া অক্ষরে লেখা। স্টেশনে গাড়ি থামলে বিক্রেতার দল হাঁক দিতে লাগলেন, চায় চায়, সিঙ্গারা সিঙ্গারা, কেলা কেলা। একজন পুতুল বিক্রেতা উঠে দেখাতে লাগলেন কাঠের সুন্দর সুন্দর পুতুল। 3টি পুতুলের হাত কাটা দেখে মাকে জিজ্ঞাসা করলাম, হাত নেই কেন? মা বললেন, খোকা, এরা হলেন ভগবান জগন্নাথ, বলরাম ও সুভদ্রা। জানলা দিয়ে দেখতে পেলাম সবুজ গাছে ভরা পর্বতমালা। বাবাকে জিজ্ঞেস করলাম, কি পাহাড়? উত্তরে বললেন, নীলগিরি পাহাড়। পুরী স্টেশনে গাড়ি পৌঁছানোর আগে আমাকে মা বললেন, খোকা, তৈরি হয়ে নাও, নামতে হবে এবার। আমার তো গাড়ি থেকে নামতে ইচ্ছে করছিল না। পত্রালীর সকল শ্রোতাকে বৃষ্টি ভেজা ভাদ্রের একরাশ শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। নমস্কারান্তে ডক্টর তপন কুমার দলুই, অনিমা ভবন, গ্রাম ভাটাচক, পোস্ট আমদান, জেলা পূর্ব মেদিনীপুর থেকে পাঠিয়েছিলেন। এবারে চিঠি পাঠিয়েছেন সত্যব্রত দত্ত, মেঘের পালক, B33, নারকেলবাগান, গড়িয়া, কলকাতা 700084 থেকে। প্রিয় গতিময় বন্ধু পত্রালী, সজ্ঞানে আমার প্রথম রেলযাত্রা 1962 সালে আমার বন্ধু প্রতিম, প্রচন্ড ডানপিটে দাদা অমলদার সাথে বিনা টিকিটে সিউড়ি থেকে অন্ডাল হয়ে দুর্গাপুর যাওয়া, সেখানে অনুষ্ঠিত কংগ্রেস সেশনের প্রদর্শনী দেখতে। সেই রেলযাত্রায় পাণ্ডবেশ্বর স্টেশন পার হওয়ার পর থেকে আমার প্রথম পরিচয় কয়লাখনির সাথে। সে এক রোমাঞ্চকর অভিজ্ঞতা। আমার মাতৃসমা মেজদির বাড়ি সিউড়ি স্টেশনের কাছে। তার বাড়িতে আসলেই আমার সৌভাগ্য হতো রেলগাড়ি দেখার। সেই সময় চলত বাষ্পীয় ইঞ্জিনের রেলগাড়ি। সন্ধ্যার পর সিউড়ি স্টেশন হয়ে যেত অন্ধকার। সারা প্ল্যাটফর্মের 2 পাশে জ্বলত 2টি চিমনি, ঢাকা গ্যাস অথবা কেরোসিনের টিমটিমে বাতি।
সন্ধ্যার আগে আগে সাপের দেহের মতো মসৃণ রেললাইনের ধারের সিগনালে লাগিয়ে আসা হতো বাতি। অবাক বিস্ময়ে তাকিয়ে দেখতাম প্ল্যাটফর্মের পাশে থাকা একজন রেলকর্মীর বড় বড় হ্যান্ডেল নামিয়ে উঠিয়ে সিগন্যাল পরিচালনা করা। সেখানে সবুজ আলো দেখা দেবার খানিকক্ষণের মধ্যেই কান ফাটানো সিটি বাজিয়ে রাশিকৃত কালো ধোঁয়া উগলে দিতে দিতে চারদিক কাঁপানো ঝমাঝম শব্দে রেলগাড়ির আগমন এবং ক্ষণিকের জন্য দাঁড়ানো। কয়লার চুল্লির ঢাকনা খুলতেই গনগনে আগুনের আঁচ পেতাম প্ল্যাটফর্মে দাঁড়িয়েই। রেলগাড়ি স্টেশন ছাড়ার পর আবার প্রেতের চোখের মতো গাঢ় অন্ধকার ভেদ করে জ্বলে উঠত সিগন্যালের লাল চোখ। এরপর এলো ডিজেল চালিত রেলগাড়ি। হারিয়ে গেল রেলগাড়ি সেই ছন্দময় শব্দ। এখন ডিজেল যুগেরও অবসান ঘটিয়ে এসেছে পরিবেশ বান্ধব এবং আরো গতিশীল বৈদ্যুতিক রেলগাড়ি। ভারতের মহানগরীগুলোতে মাটির নিচ বা মাথার উপর দিয়ে ছুটছে মেট্রো রেলগাড়ি। আমাদের গর্বের মহানগরী কলকাতায় তো গঙ্গার 90 ফুট নিচ দিয়ে ছুটছে মেট্রো রেলগাড়ি। আমরা এখন এগিয়ে চলেছি চাকাবিহীন চৌম্বকীয় শক্তিচালিত আরো গতিশীল রেলগাড়ির দিকে। সকলের জন্য শারদ শুভেচ্ছা সহ নিবেদন ইতি বিনীত সত্যব্রত দত্ত, মেঘের পালক B33, নারকেল বাগান, গড়িয়া, কলকাতা 700084 থেকে চিঠি পাঠিয়েছেন। মীনাক্ষী দাস, 12 রাজকিশোর রায়চৌধুরী লেন, বি গার্ডেন, হাওড়া, সূচক 711103 থেকে। দুরন্ত পত্রালি। ছুটন্ত রেলের কামরা দুশো শব্দে বাধা সম্ভব কি? ভোরের স্নিগ্ধ আলোর ছটায় জেগে ওঠা গাছগাছালি, নদী, খাল, বিল, ঘরবাড়ি, বিপদগামী সম্পর্কের প্রতিযোগিতার মনোরম মনকাড়া দৃশ্য। দুই রেলের মেলবন্ধনের কামরায় হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান সবাই যেন যৌথ পরিবারভুক্ত একই পথের যাত্রী। তৈরি হয় কত নতুন সম্পর্ক। নানা রকম ফেরিওয়ালা বিভিন্ন রকম জিনিস বিক্রয় করে জীবিকা নির্বাহ করে। মধ্যপ্রদেশের তৃপ্তির জন্য থাকে রকমারি খাবার, অগ্রগণ্য ঝালমুড়ি আর মহীশূর পাক। অভিজ্ঞতার ঝুলিতে আছে বহু তিক্ততা। পুরী যাওয়ার সময় মোবাইলে চার্জ দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। কেউ ভালোবেসে সেটা পকেটস্থ করেছিল। বেশ কিছুদিন আগের কথা। যাত্রা ভাইজাগ থেকে আরাকু ভ্যালি। কামরার প্রত্যেকটা কূপে গামছা বা চাদর দিয়ে সিট রিজার্ভ করে সামনে একজন দণ্ডায়মান। সংরক্ষণের অভিনব পদ্ধতি। একটা সিটের গামছা ফেলে দিয়ে আমরা বসলাম। রক্ষিত সিটের মালিক আমার হাত ধরে তুলে দেন, কারণ তিনি রেল কর্মী। অবশেষে রেল পুলিশের সহায়তায় অনুকূলে আসে পরিস্থিতি। বয়স 10 বছর, গন্তব্য দার্জিলিং। আমার সিট সাইড লোয়ার, একা শোয়া, তাই ট্রেনের দুলুনি যদি পড়ে যায়। বহুদূরে ছোট আলোর রশ্মিতেই খুশি মনে বসে থাকলাম। আস্তে আস্তে গাঢ় অন্ধকারের চাদর সরিয়ে স্নিগ্ধ শান্ত সোনালী সকাল, ভোরের সূর্যকিরণ আলিঙ্গনে লিপ্ত। পাখিদের কলরবে মুখরিত হয় দিক দিগন্ত। মৃদুবন্দ ছন্দে জেগে ওঠে সবুজের সমারোহ। পালিত পশু, মেঠো পথ, আন্দোলিত ধানের শীষ একত্রে সামিল হয় নতুন সকালের অভ্যর্থনায়। ওই বয়সে দুষ্প্রাপ্য ভোরের সেই অপরূপ দৃশ্য পোক্ত জায়গা করে নিয়েছে স্মৃতির অন্দরমহলে। জংশন পরিবারের শুভ কামনায় চিঠিটি পাঠিয়েছেন মীনাক্ষী দাস, 12 রাজকিশোর রায়চৌধুরী লেন, বি গার্ডেন, হাওড়া, সূচক 711103 থেকে। ইমন বলো, বসন বলো, তোমার জন্য সবই। বেহাগ বলো, বাহার বলো, ওই
রবিবার পুরবি ইমন বলো বসন্ত বলো তোমার জন্য সবই বেহাগ বলো বাহার বলো ওই রবিবার পুরবি আ আমার জয় জয়ন্তী তোমারই তো জয় সব রাগ রাগিনীতে আমি তুমি আমার জয় জয়ন্তী তোমারই তো জয় সব রাগ রাগিনীতে আমি তুমি আনন্দেরই অশ্রুতে মল্লা রাখে ছবি বেহাগ বলো বাহার বলো ওই রবিবার পুরবি মন বলো বসন্ত বলো তোমার জন্য সব। বন্ধুরা শুনছিলেন রেডিও জংশন নিবেদিত লাইভ পত্রালির 261তম পর্ব। আজ চিঠি পড়লাম আমি চঞ্চল, আমার সাথে সোমা আর রত্না। বন্ধুরা, অনুষ্ঠান আপনাদের কেমন লাগছে আমাদের রহস্য রোমাঞ্চের নেপথ্য কথা অনুষ্ঠান আপনারা কিন্তু আমাদের জানাবেন অবশ্যই। হ্যাঁ, আরও একটা কথা, শরৎ এসে পড়েছে, পুজো পুজো গন্ধ বাতাসে, ঝরা শিউলি জানান দিচ্ছে মা দশভূজা মর্তে নামবেন। এই সময়ে, এই পবিত্র সময়ে আমাদের রেডিও জংশনের বিষয়, আগামী পক্ষের বিষয় এসেছে শরৎ। আপনারা শরৎ এসে পড়েছে, আপনাদের মৌলিক লেখা লিখুন, পাঠিয়ে দিন আমাদের দপ্তরে। পত্রালির আগামী পক্ষের বিষয় এসেছে শরৎ, চিঠি লিখুন, পাঠিয়ে দিন পত্রালি ডাক বাক্সে। 200 শব্দের মধ্যে লিখবেন চিঠি। এবং আরও একটি কথা বন্ধুরা, আপনারা কিন্তু চিঠি পাঠানোর শেষ তারিখটা একটু খেয়াল রাখবেন। চলছে পত্রালি পত্র সংকলন ছাপার কাজ। আমরা কিন্তু যারা লিখছেন তাদের সবার চিঠি বইতে পেতে আগ্রহী। আপনারা যেভাবে পত্রালিকে ভালোবেসেছেন তেমন করেই পত্রালি পত্র সংকলনে আপনাদের লেখা পাঠিয়ে দিন। আজকের মতন এ পর্যন্তই। আবার দেখা হচ্ছে আগামীকাল আপনাদের রেলগাড়ি সম্পর্কিত বাকি চিঠি নিয়ে। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।